নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি পালং শাক চিংড়ির রেসিপি নিয়ে এসেছি। বলতে পারো চিংড়ি দিয়ে পালং শাকের অত্যন্ত সুন্দর আর সুস্বাদু রেসিপি। চলো এটাকে আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অনুরোধ রইল নতুন পুরনো সকল বন্ধুদের পুরো ভিডিওটা দেখার একটা লাইক দিয়ে। তো দেখো আমি কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি। তার আগে দিয়ে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকেও লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি পরিষ্কার করে। ব্যাস, আলুগুলো আমার তোলা হয়ে গেল। এবার এই তেলের মধ্যে আমি একটু জিরের ফোড়ন দিয়ে নিয়েছি। জিরের ফোড়নটা দিয়ে নেওয়ার পর আমি এখানে শুকনো লঙ্কার ফোড়নও দিয়ে নিয়েছি। এবার একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এবার দিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব এটাকে। পেঁয়াজটা যখন দেখব একটু ভালো মতো নরম হয়ে এসছে, এই সময় এখানে আমি রসুন পেস্ট দিয়ে নেব। রসুন পেস্টটা আমি হাফ চামচ ব্যবহার করছি। তোমরা যে যেমন পারো ব্যবহার করে নিও, তোমাদের যে পরিমাণে শাক থাকবে সেই অনুযায়ী। আর হাফ চামচ আদা পেস্ট আমি দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে আদা রসুন পেস্টটাকে আমি দিয়ে নেওয়ার পর পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেওয়ার পর আদা রসুনের পেস্টটা যখন দেখব মানে কাঁচা গন্ধটা চলে গেছে, সেই অপেক্ষাটাই কিন্তু করব। তারপরে টমেটো আমি এখানে দিয়ে নেব। এখানে আমি একটা টমেটো দিয়ে নিয়েছি কেটে নিয়ে দিয়ে নেওয়ার পর টমেটোটা একটু লবণ আমি দিয়ে নেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায়। আর পেঁয়াজ আর টমেটো কষার সময় অবশ্যই তোমরা যদি পারো একটু ঢেকে ঢেকে কষিয়ে নেওয়ার চেষ্টা করো। তাতে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও কোনো রান্না সুন্দরভাবে কষাও হয়ে যাবে। বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেব। ঝালটা যে যার মানে প্রয়োজন, মানে যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। আমি যেরকম ঝাল পছন্দ করি সেই রকম কিন্তু লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করে নিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ধরে একটু সামান্য জল দিয়ে এটাকে কষিয়ে নেব। দেখো তেলটা কিন্তু ছেড়ে এসেছে। তলায় যাতে লেগে না যায় এটার কিন্তু খেয়াল রাখবে। মশলা যদি একবার লেগে যায় বা পুড়ে যায়, তরকারির পুরো টেস্টটাই কিন্তু নষ্ট করে দেয়। বেশ কিছুক্ষণ এইভাবে খুন্তির সাহায্যে আমি টমেটোটা পুরোটাই গলিয়ে নিলাম। তোমরা যদি চাও এখানে টমেটোর পেস্ট ব্যবহার করে নিতে পারো, তবে কেউ যদি না চাও, ভাবো যে সময় হাতে কম আছে, সে কিন্তু এইভাবে টমেটো কেটেও ব্যবহার করতে পারো। আমি একটু গরম মশলা গুঁড়ো এখানে ব্যবহার করে নিলাম। ব্যাস, এবার আলুটা আমি এখানে দিয়ে নেব। আলুটা আমি আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম। তারপরে জানো তো তোমরা, তারপরে পালং শাকটা দিয়ে নিলাম। পালং শাকটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, খুব বেশি বড় করে রাখিনি বেশ, আর খুব বেশি ছোটও করিনি, দেখতেই পাচ্ছ। এবার দেখো, খুব যদি একটু মিহি করে ছোট্ট করে কেটে নিই না, পালং শাকের যে মানে শেষে কিন্তু আর কিছু থাকে না, মানে গলে একদম ডাল হয়ে যাবে। আর ওটা খেতেও খুব একটা ভালো লাগে না বা দেখতেও ভালো লাগে না। ব্যাস, তারপরে পালকটাকে আমি এইভাবে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পরই দেখবে এরকম পালং শাকটা কমে এসেছে। কারণ দেখবে যে কোনো শাকই কিছুক্ষণ ঢেকে রাখলেই সে কিন্তু অনেকটাই কমে যায় বা নরম হয়ে যাওয়ার পর। তারপরে দেখো খুব সুন্দরভাবে আমি আলুর সাথে এটাকে মিশিয়ে নেব। আলুর সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে এই শাকটাকে আমি এইভাবেই ঢেকে ঢেকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কারণ যতটা সুন্দরভাবে এটা কষানো হবে ততটাই কিন্তু এর টেস্টটাও সুন্দর আসবে। আর একটা জিনিস খেয়াল রাখবে যে পুরো জলটা কিন্তু এই পালং শাকের প্রথমবারে শুকিয়ে না যায়। এই রান্নাটা আমি অবশ্যই মানে একবারে করব না। পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে দেখে এটাকে এবার নামিয়ে দিলাম। নামানো হয়ে গেছে। এবার আবার ওই কড়াটা আমি বসিয়ে দিয়েছি, ধুয়ে মুছে পরিষ্কারও করে নিয়েছি। একটু
তেল দিয়ে দিলাম। আমি অবশ্যই পুরো রান্নাটা সরিষার তেলেই করেছি। তারপরে বেশ কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে নিয়ে চিংড়ি মাছটা তেলের সাথে বেশ ভালো মতো ভেজে নেব। খুব বেশি যে মানে অনেকেই বলে যে রবার হয়ে যায় বেশিক্ষণ ভাজলে, তবে আমি বলবো একটু ভালোভাবেই ভেজে নিও, তাতে কিন্তু রান্নার টেস্টও ভালো আসবে আর চিংড়ি মাছটা খেতেও ভালো লাগবে। এই রান্নাতে আমার মনে হয় চিংড়ি মাছটা একটু ভালো মতো ভাজা থাকলেই ভালো হয়। তবে খুব যে একদম কড়কড়ে বা মুচমুচে টাইপের ওরকম ভাজার প্রয়োজন নেই, একটু জাস্ট হালকা মানে ভালো মতো ভাজতে হবে, লাল লাল হয়ে যাবে, এই অপেক্ষাটা করবে তাহলেই হবে। তারপরে দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমার। পালং শাক আর আলুটাকে আমি দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ পালং শাকের যে মানে ইয়েতে মানে রান্নাতে কিন্তু জলের পরিমাণটা এখনও বেশ খানিকটা আছে, কারণ আমি চিংড়ির সাথে এটাকে মিশিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে চিংড়ির পুরো ফ্লেভারটা এই পালকের মধ্যে মানে পালং শাকের মধ্যে চলে যায়। দিয়ে তা না হলে কিন্তু এই রান্নার টেস্টটা খুব একটা ভালো আসবে না। ব্যাস খুব ভালো মতো আমি এটাকে 5 মিনিট বা 7 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। পুরো শুকনো করে নেব, জলটা পুরো মেরে নেব, সেই অপেক্ষাটাই কিন্তু করব। তাতে দেখবে চিংড়ির পুরো ফ্লেভারটা এই কি বলবো এই পালং শাকের মধ্যে চলে যাচ্ছে। আমি এখানে একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম। চালের গুঁড়ো ব্যবহার করার একটাই কারণ, তাতে পালং শাকের যে গ্রেভিটা আছে সেটা অনেকটাই মানে গাঢ় হয়ে যাবে আর পালং শাকটা খেতেও ভালো লাগবে। যেহেতু চিংড়ি পালংয়ের ঘন্ট বা পালং চিংড়ি বলতে পারো, তো এটা সত্যি অসম্ভব সুন্দর হয়। একবার যদি তোমরা বানিয়ে খাও এইভাবে, বারবার খেতে ইচ্ছা করবে, এটুকু বলতে পারি। আজকে এই পর্যন্ত, পরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সামনে আসবো। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা দিন যে বন্ধুরা আমার সাথে থাকো, পাশে থাকো, আমায় এগিয়ে যেতে সাহায্য করো। তোমরা পাশে আছো, তোমাদের কমেন্ট দেখি বলে আমার আরও মানে এগিয়ে যেতে সাহস হয়, না হলে হয়তো কবেই হাল ছেড়ে দিতাম। ধন্যবাদ আমার সব